নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শক্তিপদ রাজগুরু লেখা গল্প রূপসী। আজ শুনবেন গল্পটির দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। তাহলে চলুন শুরু করি। সুকুমার এই গ্রামেরই ছেলে। ওর বাবা ছিলেন স্কুল শিক্ষক। তিনি আশা করেছিলেন সুকুমারও পাস করে স্কুলের চাকরি পাবে, শিক্ষকতা করবে। সুকুমার পড়াশোনায় খুবই ভালো, ছেলে হিসাবেও গ্রামের সেরা। মানুষের সেবার জন্য সে নিজেই বেশ কিছু তরুণদের নিয়ে একটা সংস্থা করেছে। সেখানে তারা গরিব মানুষদের সাহায্য করে। সন্ধ্যার পর লোকজন ছেলেদের পড়ায়। এই থেকে ওর গ্রাম সেবা শুরু। পাস করার পর গ্রামে স্কুলে চাকরির চেষ্টাও করে। বাবা ওই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা, এখন রিটায়ার করেছে। খুব সাধারণ অবস্থা ওদের। খগেনবাবু এখন পদাধিকার বলে স্কুলের প্রেসিডেন্ট। আর খগেন জানে দল ডাকতে গেলে 5 জনকে কিছু পাইয়ে দেবার সুযোগও করে দিতে হবে। তাই সেক্রেটারি করেছে তারই দলের একজনকে। আর নিজের চেষ্টাতেই স্কুল কমিটিতে প্রতিপক্ষে তেমন কাউকে ঢুকতেও দেয়নি। পঞ্চায়েতে যেমন সব সিট দখল করেছে তার দল, এখানেও একই পথ নিয়েছে। শিক্ষক নিয়োগ করা হবে, তার জন্য বেশ ব্যয়বহুল বিজ্ঞাপনও দেওয়া হয়। কয়েকজন ইন্টারভিউ দিয়েছে। আর সুকুমারের নম্বর অন্যান্য নম্বরের সাথে বেশি। ইংরেজিতে তার হাই সেকেন্ড ক্লাস, অনার্সও রয়েছে। কিন্তু কমিটির 2-1 জন সুকুমারকে বলে 80,000 টাকা দিতে হবে, তবেই তার মাস্টারি চাকরি হতে পারে। পোস্টের দর উঠেছে 1 লাখ, তবে সুকুমারকে 80,000 টাকা দিতে হবে। কমিটি তার জন্য এইটুকু বিবেচনা করবে। সুকুমার তার বাবা খবরটা শুনে অবাক হয়। ওর বাবা বলেন, সে কি, যোগ্যতার মাপকাঠিতে বিচার হবে না, বিচার হবে টাকা দিয়ে? সেক্রেটারি বলে, স্কুল ফান্ডে টাকার দরকার। খগেনবাবু বলেছেন টাকা অন্যরা দিতে চাইছে, সুকুমার না হয় কমই দেবে। কিন্তু এত টাকা তাদের নেই, ফলে সুকুমার চাকরি পায় না। চাকরি পেল খগেনের দূর সম্পর্কের এক আত্মীয়। সুকুমারকে তারা এইভাবে এড়িয়ে গেছিল। সুকুমারও বুঝেছে তাকে খগেনবাবু তার চক্রে ভিড়তে দেবে না। কারণ সুকুমার এর মধ্যে গ্রাম সেবার জন্য অনেক দূর পর্যন্ত এগিয়েছে, আর সদরে অন্য দলের কাছ থেকে সাহায্যও পাচ্ছে। এদিকে তার জনপ্রিয়তাও বাড়ছে। সেবার ভোটে খগেনবাবুর বিরুদ্ধেই দাঁড়িয়েছিল সুকুমার। সেও দেখেছে এদের অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। খগেনবাবু সর্বত্রই দুর্নীতি জাল ছড়িয়ে রেখেছে, ওদের মুখোশ খুলে দিতেই হবে। সুকুমার ও তার দল কিছু চেষ্টা করেছিল, কিন্তু খগেনের টাকার জোর বেশি। তার দলের নামডাকও আছে। আর খগেন পঞ্চায়েতেরও প্রধান। উন্নয়ন খাতে বেশ কিছু টাকাও সে রেখেছিল আগে থেকে। ভোটের আগে গ্রামে গ্রামে উন্নয়নের বন্ধ কাজগুলো শুরু হলো। খাদ্যের বিনিময়ে কাজের প্রকল্পও চালু হলো। গম, টাকা, কাপড়, কম্বলও বিলি করা হতে লাগলো গ্রামে গ্রামে। গরিব গ্রামবাসীদের কাছে খগেনবাবু হয়ে উঠল আদর্শ নায়ক, তাদের কাছের মানুষ। খগেনও জানে ভোটের আগে এই টাকাও তার নয়। সেই টাকা দিয়ে ভোটে জিততে পারলে এসব টাকা সে সুদ আদায় করে নেবে। এর আগেও নিয়েছে, এবারও নেবে। সুকুমার তবু থামেনি। বেশ কিছু মানুষ জানে খগেনবাবুর এইসব চালগুলো। কমাস কাজ করে বাকি 5 বছর ধরে লুটপাট চালাবে। তাই বেশ কিছু লোক
সুকুমারদের মতো নিঃস্বার্থ সৎকর্মীদের জেতাবার কথাও ভাবে। কিন্তু দেখা যায় ভোটের দিন বাইরে থেকে বেশ কিছু ছেলেকে আনে খগেন। ওদের কোমরে চেম্বার, মুখে খিস্তি আর ঠাসানি। ওরাই বলে, ভোট তোমাদের দিতে যেতে হবে না, ওসব যা করার তা আমরাই করে দেবো। সুকুমার তার দলবল তবু থামে না। হাটতলায় স্কুল চত্বরে শিব মন্দিরের সামনে বেশ কিছু বোমাও পড়ে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারিদিক। কয়েকটা গ্রামেই এই বিস্ফোরণ ঘটে। ফলে গোলমালের ভয়ে অনেকেই ভোট দিতে আসতে পারে না। অবশ্য ভোট ঠিকই হয়ে যায়। খগেনবাবুর দল পেয়েছে বেশিরভাগ সিট। সুকুমার জিতেছিল মাত্র তার দলের দুজনকে নিয়ে। ফলে বিরোধী পক্ষ তেমন জোরালোও হয়নি। সুকুমারবাবু এখনও এলাকার মানুষদের জন্য কাজ করে চলেছে। বিশ্বনাথবাবুর পাড়াতেই সুকুমারবাবুর বাড়ি। তার বাড়িতেও আসে সুকুমার। সদরেও তার যোগাযোগ আছে। রূপসীও চেনে সুকুমারকে ছোটবেলা থেকে। দুজনে একসঙ্গে খেলাধুলাও করেছে, মানুষ হয়েছে। সুকুমার ছিল ভালো ছাত্র। রূপসীকে তখনই বলতো সুকুমার, ভালো করে লেখাপড়া করো রূপসী। রূপসী হেসে বলতো, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। ছোটবেলায় সুকুমার একটা স্বপ্ন দেখত। কিন্তু তারপর রূপসী চলে গেল বাবার কোয়ার্টারে। সেখানেই রয়ে গেল রূপসী। সুকুমার তখন শহরের কলেজে পড়ছে আর গ্রামের সেবার কাজও শুরু করেছে। তারপর দীর্ঘ কয়েকটা বছর কেটে গেছে। গ্রামের চেহারাও বদলে গেছে, বদলে গেছে সমাজের রূপটা। সুকুমার এখন তার কাজ নিয়ে ব্যস্ত। সে বিশ্বাস করে খগেনের দুঃশাসনের দিনও শেষ হবে। মানুষ একদিন সব ভয় জয় করে অন্যায়ের প্রতিবাদে মুখর হয়ে উঠবে, তারই প্রস্তুতি করে চলেছে সে। এমনই দিনে রূপসী আবার ফিরে এলো গ্রামে। শুধু বিশ্বনাথই নয়, এই গ্রামের আশেপাশের গ্রামের বেশ কিছু লোকই চাকরি হারিয়ে আবার গ্রামে ফিরে এসেছে। সুকুমার খবরটা আগেই পেয়েছিল। সেদিন বিশ্বনাথ ফিরতে সুকুমার আসে দেখা করতে। তার বাবা আগেই মারা গেছেন। সুকুমার রূপসীকে দেখে বলে, আরে বাপ, এ যে একেবারে লেডি হয়ে গেছে রূপসী। তা হবে না, মানুষ তো দিন বদলের সঙ্গে বদলায়। তুমিও তো এখন ঘোর সংসারী। সুকুমার বলে, সংসারী আর হতে পারলাম কই? বেকার একটা ছেলে, তার সংসারী হওয়া সাজে না। তাই অন্যের ঘর সংসার যাতে শান্তিতে বজায় থাকে সেই চেষ্টাই করছি। রূপসীও দেখেছে সুকুমার ঘর সংসার করেনি। দেশ সেবা গ্রাম সেবার কাজ নিয়ে ব্যস্ত থাকে। রূপসী বলে, আজকাল দেশ সেবার কাজও বেশ লাভজনক। বিশ্বনাথ বলে, সুকুমার খগেন নয় রে, দুজনের পথ আলাদা। তাই সুকুমারের কিছুই হলো না, ও ভালো ছেলে। রূপসী বলে, ভালো ছেলেরা বোকাই হয় বাবা। বিশ্বনাথ সুকুমারকে বলে, এবার সদরে তো তোমার যাতায়াত আছে, গ্রামের পঞ্চায়েতে মেয়েরা কাজ করছে, দেখো না রূপসীকে যদি কোথাও কোনো কাজে ঢুকিয়ে দিতে পারো। দেখুন, এখানে তো খগেনবাবুর রাজত্ব, আমাদের কথা ওরা কি রাখবে? দেখি সদরে চেষ্টা করে যদি কিছু হয়। রূপসীও ভেবেছে কথাটা। সে জানে এখানে রাজা খগেনবাবু। তাই খগেনকে ধরার জন্য ওর বাড়িতে যাতায়াত শুরু করেছিল। সুকুমার অবশ্য এর মধ্যে রূপসী দরখাস্ত নিয়ে সদরে দু এক জায়গাতে ঘুরেছে, কিন্তু এখনও তেমন কিছু করতে পারেনি। রূপসীও নিজেই খগেনকে ধরার চেষ্টা করছে এতদিন, এবং আজ খগেন নিজে থেকেই ধরা দিতে এসেছে সেটা বুঝেছে রূপসী। গ্রামে অনেকেই তাকে এড়িয়ে চলে, কিন্তু খগেন তাকে এড়িয়ে চলেনি, বরং তাকে দেখা করতে বলেছে। বাঁচার তাগিদে রূপসীর কিছু কাজ দরকার।
তার চেয়ে একটা বড় জ্বালা রয়েছে রূপসীর মনের অতলে। ওই স্বার্থপর লোভী পুরুষরাই রূপসীকে তাদের লোভের শিকারে পরিণত করে তার জীবন বরবাদ করেছে। পুরুষ যাত্রার উপরে রূপসীর একটা নীরব ঘৃণা রয়ে গেছে প্রতিশোধ নেবার স্পৃহা। রূপসী আজ মনে মনে যেন নিজেকে তৈরিই করেছে তার পরবর্তী পদক্ষেপের জন্য। খগেনের বাগান বাড়িতে যাবে সে। নিজের পায়ের নিচের মাটি তাকে পেতেই হবে। সুকুমার সাইকেল নিয়ে ফিরছিল অন্য গ্রাম থেকে। দুপুর হয়ে গেছে। দেখে ওই নির্জন বাগানে রূপসী আর খগেনকে। ওরা ঘনিষ্ঠ হয়ে কী যেন কথা বলছে। হাসছে খগেন। সুকুমার একটু অবাকই হয়। রূপসী সম্বন্ধে সুকুমারের একটা দুর্বলতা ছিল। রূপসী গ্রামে ফিরতে সুকুমারও একটা স্বপ্ন দেখেছিল রূপসীকে নিয়ে, কিন্তু রূপসীর দিকে খগেন হাত বাড়াবে এটা ভাবেনি। খগেনের লোভী সত্তাটাকে চেনে সুকুমার, তাই ব্যাপারটা তার ভালো লাগে না। সে দেখে মাত্র আর সরে যায় রূপসী খগেনের নজরের আড়ালে। সুকুমারের মনে হয় খগেনের আসল পরিচয়টা রূপসীকে জানানো দরকার। তাই বিকেলে সুকুমার আসে রূপসীর বাড়িতে। বিশ্বনাথ তখন তার একজন চাষির সঙ্গে বেশ চড়া গলাতেই কী কথা বলছে। সুকুমার ভিতরে চলে যায়। রূপসীর সঙ্গে তার দরকার। রূপসী ওদিকে কী কাজ করছিল। সুকুমারকে দেখে চাইল। কি ব্যাপার? সুকুমার প্রথমে কিভাবে কথাটা শুরু করবে তাই ভাবছে। রূপসী বলে, একটা কাজের ব্যবস্থা হয়তো হয়ে যাবে। মানে? সুকুমার শুধোয়। রূপসী বলে, খগেনদার সঙ্গে কথা হলো, ওকে বললাম। ও তো দেখা করতে বললে ওর বাগান বাড়িতে। মনে হচ্ছে কাজটা হয়ে যাবে। খগেনের বাগান বাড়িতে যেতে বললে? ওই লোকটা সম্বন্ধে কিছু জানো? ওই বাগান বাড়িতে কী হয় জানো? রূপসীর এসব অভিজ্ঞতা আছে অনেক। সুমিত সিংকে ও দেখেছে। হোটেল রিসোর্টেও যেতে হয়েছে রূপসীকে। সেই দিনগুলোর কথা আজও ভোলেনি রূপসী। এবার তাকে পায়ের নিচে মাটি পেতেই হবে। তাই সচেতন হয়েই যাবে সে ওই বাগান বাড়িতে। তাই রূপসী বলে, এমন লোকদের আমি চিনি। কাজ আদায় করার জন্যে যেতে হলে যাবে। বাঁচার মাসুল তো দিতে হবে। আমার আর হারাবার কি আছে বলো? গ্রামের লোক তো সবাই অনেক কিছু বলে আমার সম্বন্ধে। তারা না হয় আরও দুটো কথা বলবে। লোকের কথায় কি এসে যায়? আমার কাজ নিয়ে কথা। সুকুমার দেখছে রূপসীকে বলে, দুটো দিন অপেক্ষা করতে পারো না রূপসী? হয়তো সদরে কিছু একটা হবে। রূপসী হাসে। কবে কি হবে তার জন্য হাফ পিত্তেস করে বসে থাকার সময় তো নেই। উঠে পড়ে রূপসী, যেন তার কথাটা জানিয়ে দিতে পেরেছে সে সুকুমারকে। তাই চলে গেল ভিতরে। সুকুমারের কথায় কান দেওয়ার ইচ্ছাও যেন রূপসী নেই। বিশ্বনাথের কিছু জমি জমাও রয়েছে। চাকরিতে যাবার আগে গ্রামে নিজেই হাল বলদ রেখে নিজেই চাষাবাদ করত। ওই জমিতে কিছু ফসল পেত। কিন্তু চাকরিতে যাবার পর আর গ্রামে থাকেনি। তাই হাল বলদ বিক্রি করে গ্রামের সনাতনকে ভাগে চাষ করতে দিয়েছিল। সনাতনদের সঙ্গে বিশ্বনাথদের অনেক দিনে চেনা জানা, আর পাশেই তার বাড়ি। সনাতন লোকটা ধর্মভীরু নিরীহ ধরনের। সে জমিতে ভাগ চাষ করত আর ঠিকঠাক সব ধান বিশ্বনাথের খামারে তুলে বিশ্বনাথকে খবর দিত। বিশ্বনাথ কয়েকদিনের ছুটি নিয়ে গ্রামে এসে সেই ফসলের ভাগ নিয়ে যেত। সনাতন বলতো, বামুনের জমি, ভাগ চাষ করি, তাকে ঠকাবো না, ন্যায্য ভাগই দেবো। সেই মতো চলে আসছিল। ক্রমশ খগেনদা এই গ্রামের আশেপাশের গ্রামের চাষিদের কাছে পরম উপকারী বন্ধু সাজার জন্য তাদের কিছু পায়ে দেবার জন্য লড়াই শুরু করলো। তারা গ্রামে গ্রামে চাষিদের শোনালো, লাঙ্গল যার
জমি তার। অবশ্য একেবারে জমির মালিকানা থেকে জমির মালিকদের হটানো গেল না। তখন বর্গাদারি আন্দোলন শুরু করলো। অর্থাৎ যার জমিতে চাষি ভাগ চাষ করছে সেই জমির উপরই তার হক থাকবে। জমির মালিক সহজে তাকে ছাড়িয়ে দিয়ে কাউকে ভাগ চাষ করতে দিতে পারবে না। তার জন্য দরকার হলে কোর্ট কাছারিও করতে হবে। অর্থাৎ ভাগ চাষিরও জমির ওপর কিছুটা সত্ত্ব থাকবে। খগেনবাবুরা এইভাবে দমকা কিছু চাষিকে কিছু পাইয়ে দিয়ে কৃষি ব্যবহার উন্নতি করতে চায়। কিন্তু এই বর্গাদারির নাম করে শুরু হলো অনেক খেলা। আসলে সে ভাগ চাষি নয়, অন্য কোনো লোক চাষ করে। কিন্তু পরে দেখা গেল বর্গাদারিতে সেই চাষির নাম নেই, আছে অন্য কোনো কৃপাধন্য চাষির নাম। এই নিয়েই শুরু হলো গণ্ডগোল। অন্য চাষিদের বলা হলো বর্গাদারি রেকর্ড করাতে। সনাতন বলে, এতে কি হবে গো, জমি এখন চাষ করছি, বাবু কিছুই দেখে না। 10-15 বছর আমিই এসব করছি, এই বর্গাদারির নাম লিখিয়ে কি হবে? অনেকে যুক্তি দেয়, তোমার ছেলেও জমি পাবে আর চাষের উৎপন্ন বাড়বে। কি করে বাড়বে? আমি একা চাষ করছি এখন, আমার 4টে ছেলে বর্গাদারি করে জমি পাবে 2 বিঘে। জমি তো বাড়বে কি নাই, তাতে 4 শরিকই বাড়বে। টালি বর্গা করে আজ লাভ হলো চাষির, কিন্তু পরে জমি তো আরও টুকরো হবে, কি উৎপন্ন হবে? সনাতন হিসাব করে দেখেছে, এতে চাষিতে লাভ হবে সাময়িক, কদিনের জন্য, আখেরে চাষের কোনো উন্নতিই হবে না এ পথে। তবে আজকের নেতারা তোদের পাইয়ে দিলাম বলে কিছু ভোট অবশ্যই পাবে, তাই সে বর্গাদারি করেনি। তারপর চাকরি থেকে দেশে ফিরেও বিশ্বনাথ সনাতনের কাছ থেকে জমি ফেরতও নেয়নি। সনাতনই চাষ করে চলেছে, তার জমিতে বর্গাদারি হয়নি এটা জানে বিশ্বনাথ। কিন্তু এখন দিন বদলে গেছে, মানুষেরও লোভও বেড়েছে। আরেক শ্রেণীর মানুষ হঠাৎ বেশ কিছু টাকার জোরে নিজেদের দাপট বাড়িয়ে চলেছে। তারাই নিজেদের স্বার্থে গোলমাল বাঁধিয়ে ফায়দা তোলে। গোবিন্দ এখন খগেনবাবুর কাছের মানুষ। লোকটা আগে দিনমজুরি করত, তারপর খগেনবাবুর সুনজরে পড়ে। অবশ্য দিনমজুরির সঙ্গে রাতের অন্ধকারে ছিচকে চুরিও করত। বেশ ধূর্ত আর বচনবাগী লোক। ক্রমশ খগেনবাবুর সঙ্গেই লেগে পড়ে, ওর বাড়িতেই কাজকর্ম করে, সঙ্গে সঙ্গে ঘোরে ছায়ার মতো। আর এরই মধ্যে পঞ্চায়েত অফিসেও সাফ সুতোর কাজ করে। দেখা যায় বছরের মধ্যেই বলদ হাল কিনে নিজেই চাষি হয়ে গেছে। তার 2 ছেলে কাজ করে। গোবিন্দর দিনও বদলে যায় কোনো এক রহস্যময় কারণে। এখন গোবিন্দ পঞ্চায়েত কর্মী, সেখান থেকে মাইনে ছাড়াও এদিক ওদিক থেকে বেশ ভালোই আমদানি করে। আর ছেলেরা কৃষি ঋণ, বলদ ঋণ নিয়ে, মিনিকেট নিয়ে এখন ভালোই রোজগার করে। খগেনবাবুর দয়াতে এখন অনেকেই করে খাচ্ছে। সেদিন খগেন পঞ্চায়েতের অফিসে কাজ করছে। এখন পঞ্চায়েতের ঘাড়ে অনেক দায়িত্ব, টাকাও আসছে কেন্দ্র সরকার, প্রাদেশিক সরকার থেকে অনেক টাকা। এবার নতুন একটা পরিকল্পনা এসেছে। এতদিন ধরে চলেছে নিরক্ষরতা দূরীকরণ অভিযান। সারা জেলার মানুষকে স্বাক্ষর করে তুলতে হবে। গ্রামে গ্রামে সেই কাজ শুরু হয়েছিল বিভিন্ন কেন্দ্র করে। তারপর অনেক টাকাই চলে গেল। অবশ্য কাগজে কলমে দেখানো হয়েছে অধিকাংশই স্বাক্ষর হয়ে গেছে। এবার আরও বেশি দূর অবধি পড়তে হবে তাতে। তার জন্য মাসিক ভাতা দিয়ে বেশ কিছু শিক্ষাকর্মী নিতে হবে। অর্থাৎ আবার কাজে রুজুহাতে খগেনের কেন, তার অনুগৃহীত অনেকেরই বেশ কিছু আমদানি হবে। খগেনের সহকারী বলে, এসব কাজ করতে পারলে সমাজের উপকারই হবে। যেসব পরিকল্পনায় টাকা আসছে সেসব ঠিকঠাক ব্যয় করে আমরা আমাদের পঞ্চায়েতকে আদর্শ পঞ্চায়েত করতে পারি। কালীবাবু সত্যিকার কর্মী,
তিনি এইসব কাজ করতে চান নিষ্ঠার সঙ্গে। খগেনও জানে সেটা, তবে সেও কালীবাবুকে ওই নিষ্ঠার জন্যই এড়িয়ে চলে। ওর সততাকে ভয় করে খগেন। আর 2-4 জন এয়ার মেম সাহেবও আসে, আজ তাদের কেউ আসবে না। গোবিন্দ অবশ্য থাকে এই সময়, তাই গোবিন্দও জানে ব্যাপারটা। রূপসীর কথা উঠতেই গোবিন্দ বলে, মেয়েটার ব্যাপার স্যাপার সুবিধার নয় বাবু। কেন কেন? খগেন সবে মোজ করে পেন নিয়ে বসেছে। গোবিন্দ বলে, ওই সুকুমারের সঙ্গে মেয়েটার একটা টিয়ের ব্যাপার আছে অনেক দিন থেকেই। আজ সুকুমারকে দেখলাম, ওদের বাড়িতে কি হাসাহাসি হচ্ছিল। খগেন গভীর জলের মাছ, তাই সাবধানে। এবার এসব খবর শুনে অবশ্য খগেনেরও জেদ চেপে যায়। খগেনের মনে হয় সুকুমারকে সে কোনোভাবেই পাত্তা দেয়নি। এবার এই প্রেমের ব্যাপারেও সে সুকুমারকে হটিয়ে দেবে। তাই রূপসীর ব্যাপারটা যেন তার কাছে একটা চ্যালেঞ্জ হয়েই দাঁড়িয়েছে। খগেনও বলে, গোবিন্দ, তুই একটু নজর রাখবে ওদের ওপর, তোরও লাভ হবে। গোবিন্দ জানে খগেন বেঈমান নয়। খগেনের জন্য গোবিন্দ অনেক অকাজ কুকাজ খুন জখমও করেছে, কিন্তু খগেনই তাকে বাঁচিয়েছে। শুধু তাই নয়, পাইয়ে দিয়েছে অনেক কিছু। আজ গোবিন্দর হাল ফিরেছে খগেনের জন্যই। গোবিন্দ বলে, তাই হবে বাবু, আপনি সব খবরই পাবেন। রূপসী এসেছে বাগানে। রূপসী আজ সেজেগুজিয়ে এসেছে। সেও জানে খগেনকে তার এখন দরকার। এতদিন অনেকেই রূপসীকে তাদের দরকারে ব্যবহার করেছে। এখন রূপসীও জীবনের পাঠশালায় ঠকে ঠকে অনেক কিছু শিখেছে। খগেন দেখছে রূপসীকে, এখনও ওর দেহে যেন রূপ তরঙ্গ খেলে যায়, চোখের তারায় আলোর ঝিলিক। এসো। রূপসী বসে। খগেন বলে, বলো, কি করতে পারি তোমার জন্যে? রূপসী বলে, এখন তো তোমার হাতে অনেক ক্ষমতা, অনেকের জন্যই অনেক কিছু করো। আমার একটা কাজকর্মের ব্যবস্থা যদি করে দাও খগেনদা। জানোই তো বাবার চাকরি নাই, সংসারের বোঝা আর কত বাড়াবো। খগেন একটু নিশ্চিন্ত হয়। মেয়েটার চাহিদা সামান্যই, তাই খুশি হয়ে বলে খগেন, কি খাবে বলো? গোবিন্দ ভালো কাটলেট বানাতে পারে। তারপর মদের বোতলটা দেখিয়ে বলে, চলে টলে? এতদিন শহরের লোকদের সঙ্গে মিশেছ। রূপসী জানে সহজে ধরা দিতে নাই। সেও খগেনকে নিয়ে একটু খেলতে চায়, তাই বলে, ওসব খাইটাই না খগেনদা, তবে গরম কাটলেট চলতে পারে। শুধু কাটলেট? একটু হতাশাই হয় খগেন। বলে, ঠিক আছে, তাই খাও, জোরাজুরি করব না। কাটলেট আছে ওর জন্যে। খগেন বলে, কাজের ব্যাপারে একটা কিছু করতে হবে। মাধ্যমিক পাস তো? ঘাড় নাড়ে রূপসী। হ্যাঁ। খগেন বলে, আপাতত পঞ্চায়েতের পোস্ট খালি নেই, সামনের বছরে হবে, তখন তোমার জন্যে চেষ্টা করব। ও মা, ততদিন তাহলে হাপিত্যেস করে বসে থাকতে হবে? খগেন বলে, না না, ততদিন সাক্ষরতা স্কিমেই তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করছি। কাল কাগজপত্র দরখাস্ত নিয়ে অফিসে এসো। 12টার সময় ওগুলো জমা দিয়ে যেও। আমি সদর থেকে তোমার পোস্টটা মঞ্জুর করিয়ে আনব। তবে এখন স্কুলের সেন্টারে সকালে গ্রামের বাচ্চাদের পড়াতে হবে। ওই নামতা লেখানো এইসব মাসে 1000 করে পাবে। বছরখানেক এই কাজ করো, তার মধ্যে পঞ্চায়েতে ঢুকিয়ে নিতে পারবো। তখন পাকা সরকারি চাকরি পাবে, ভালো মাইনে, পেনশন। অর্থাৎ খগেন তাকে অনেক কিছুই পাইয়ে দেবে। তবে 1 বছর তাকে বিশ্বস্ত হয়ে থাকতে হবে। কথাটা ভাবছে রূপসী। আজ এই প্রস্তাবেই তাকে রাজি হতে হবে। কিন্তু রূপসী বুঝেছে খগেন তার এই উপকার করার জন্য
কিছু দামও উসুল করতে চাইবে। এরা বিনা স্বার্থে কিছুই করে না। কি ভাবছ? রূপসী মনে দ্বিধা সংশয় কাটিয়ে বলে, না কিছু না। তাহলে কাল দুপুরে অফিসে এসো। তাই আসবো। ভেরি গুড। খগেনও খুশি হয়। বুঝেছে মা স্টোভ কিলেছে, এখন খেলিয়ে ডাঙায় তুলতে পারলে কাজ সিদ্ধ। সন্ধ্যাটা ভালোই কাটে খগেনের রূপসীর সান্নিধ্যে। খগেন জানে সাবধানে এগোতে হবে, আর স্থির করেছে রূপসীকে হাতে আনতে পারলে তারই লাভ হবে। ওকে দিয়েই তার অনেক কাজ করিয়ে নেওয়া যাবে। তাই এবার খগেন রূপসীকে নানাভাবে জালে জড়ানোর কথাই ভাবছে, আর ওই অস্থায়ী কাজেই ওকে লাগিয়ে কিছু টাকা পাইয়ে দিতে হবে। সুকুমারও খবর রাখছে। সে পঞ্চায়েত সমিতির সভ্য, তার দলের বেশি সভ্য নেই, তাই তারা বিরোধী আসনে রয়েছে। কিন্তু সুকুমার চায় যে পঞ্চায়েতের কাজগুলো পরিকল্পনা মতো শেষ হোক, কিন্তু তা হয় না। এই নিয়েই ওদের মতান্তর। আর সুকুমার এর মধ্যে লাখ দশেক টাকার দুর্নীতির সন্ধানও পেয়েছে। একটা বড় দিঘি সংস্কারের কাজেই এই দুর্নীতি ধরে ফেলেছে সুকুমার। খগেনও সেটা জেনেছে। রূপসী এখন ওই শিক্ষা প্রকল্পের কাজে ঢুকেছে। সে দেখেছে তাকে কিছুই করতে হয় না। স্কুলে যায়, কিছু ছেলে আসে মাত্র। বইপত্র, পোশাক এসব অবশ্য খাতায় কলমে দেয়া হয়। আসলে ওসব টাকা কোন দিকে চলে যায় আর ছেলেদের খাবার দেওয়ার কথা। তার জন্য প্রচুর চাল ডাল আসে। ছেলেদের জন্য খাবার রান্না করার লোকও আছে একজন, সে ওই গোবিন্দ। মাসে মাসে তার জন্য মাইনেও পায়। ছেলে মেয়েগুলো খাবার পাবার আশাতেই আসে স্কুলে, কিন্তু খাবার রান্না হয় না, ছেলেদের খেতে দেওয়া হয় না। ওই চাল ডালের জন্য সামান্যতম অংশ ছেলেদের মাসে একদিন দিয়ে বাকি সব চলে যায় হাটতলায় নীরেন দাসের গুদামে। ছেলেরা খিদে নিয়েই বাড়ি ফিরে যায়। রূপসী দেখেছে এই ব্যাপারটা। সুকুমার মাঝে মাঝে আসে বিশ্বনাথের বাড়িতে। রূপসীর কাছে সুকুমার বলে, ওদের চাকরি নিয়েছ, ওদের গুণের কথা তো জানো না? অবশ্য ওদের দলে ভিড়তে পারলে তোমারও বেশ কিছু আমদানি হবে, তবে তার জন্য নিজেকে বিক্রি করে দিতে হবে। রূপসীও সেটা বুঝেছে খগেনের হাবে ভাবে, কিন্তু রূপসী জানে ওই খগেনকে। সে ওকে আঘাত করতে চায়, ধরা দিতে চায় না। তাই সুকুমারকেই তার দরকার। রূপসী বলে, ওদের কিছু কাজের নমুনা আমি দেখেছি। সুকুমার বলে, এ তো সামান্যই দেখেছ, লাখ লাখ টাকা ঋণ ফাঁকির প্রমাণও পেয়েছি। সেটা প্রকাশ্যে সরকার থেকেই তদন্ত শুরু হবে। রূপসী চায় খগেনদের শ্রেণীকে আঘাত দিতে, তাই বলে, ওইসব প্রকাশ করতেই হবে, ওদের মুখোশটা খুলে দিতে হবে। সুকুমারও খুশি হয় রূপসীর কথায়। আজ সেও যেন রূপসীকে সঙ্গী হিসাবেই পেতে চায়। খগেন অবশ্য গোবিন্দ মারফত সব খবরই পায়। রূপসী কিন্তু এখনও খগেনের বংশবৎ কর্মী হবার চেষ্টাই করে। সন্ধ্যার পর মাঝে মাঝে বাগানে আসে। এখন রূপসী খগেনের কথা রাখতে এক আধ পেগ মদও নেয়। সেদিন রূপসী বলে, ছেলেদের স্কুলে খাবার কিছু দেওয়া যায় না, সরকার তো সবই দেয়। খগেন কথাটা শুনে চমকে ওঠে। তার মনে হয় সুকুমারের কথা। খগেন তবু সেসব কথা প্রকাশ না করেই বলে, দিচ্ছি তো, তবে কি জানো, এত সব করার সময় কই, টাকাও ঠিক মতো আসে না। রূপসী বলে, টাকা ঠিক মতো খরচও হয় না। ওই গোপীনাথপুরের দিঘির কাজও শেষ হলো না, অথচ শুনি টাকা সব এসে গেছে। খগেন এবার চমকে ওঠে। এসব খবর সুকুমারই তাকে দিয়েছে, আর রূপসী যে অনেক কিছু জেনেছে সেটাও বুঝেছে সে। খগেন বলে, এসব কথা তুমি শুনলে কোথা থেকে? অনেকেই বলে, তাছাড়া সেদিন সেক্রেটারিও বলছিলেন। খগেন কথাটা শোনে মাত্র, সেও শুনেছে। এ নিয়ে সুকুমারও
উপর মহলে গণ দরখাস্ত পাঠাচ্ছে, আর বিশ্বনাথবাবুও এই দলে মিশেছে। তারা খগেনকে অপদস্থ করতে চায়। এসব খবর বের হলে তদন্তও হতে পারে, তাই এই ব্যাপারে কিছু করা দরকার। বর্ষার প্রথম দিক, এতদিন গ্রীষ্মের দাবদাহের পর এবার আকাশে এসেছে বর্ষার কালো ছায়া। বৃষ্টি সবে নেমেছে। এবার চাষ দিয়ে বীজ ধান ফেলার কাজ শুরু হয়েছে। বিশ্বনাথও ব্যস্ত। তার ভাগচাষী সনাতন মাঠে লাঙল নিয়ে গেছে। দেখে তার আগে বিশ্বনাথের জমিতে লাঙল নামিয়েছে গোবিন্দর ছেলেরা। ওরাই সেই জমি চাষ দিতে শুরু করেছে। আর গোলমালের আশঙ্কা করে গোবিন্দ নিজে কয়েকজন লোক নিয়ে আলের ওদিকে দাঁড়িয়ে আছে। লাঠি সোটা নিয়ে তৈরি হয়েই এসেছে তারা। সনাতনকে দেখে গোবিন্দ গর্জে ওঠে, এই সোনা, মাঠে নামবি না? সনাতন দীর্ঘ 15-20 বছর এই জমি চাষ দিয়ে এসেছে। বাধা পেতে বলে, মানে? এ জমি বিশু ঠাকুরের, আমি এতকাল চাষ করছি। এখন আর করবি না। এ জমির বড়গাদার আমি, পাকা কাগজপত্রও আছে। মাঠে নামলে শেষ করে দেবো। ওরা লাঠি তুলে এগিয়ে আসে। সনাতন নিরীহ ধরনের মানুষ। গোবিন্দর এখন অনেক দাপট। এর আগে গোবিন্দ পঞ্চায়েতের মদত নিয়ে আরও কয়েকজনের জমি জবরদখল করেছে, কিন্তু এই জমিতেও দখল বসাবে তা ভাবেনি সনাতন। সে ছুটে আসে বিশ্বনাথের কাছে। বিশ্বনাথ ওসব শুনে অবাক। সুকুমারও এসে পড়ে। রূপসীও শুনেছে খবরটা। ওরা মাঠে গিয়ে দেখে গোবিন্দ তার 2 ছেলেকে নিয়ে গোটা চারেক নাঙল নিয়ে বিশ্বনাথের কয়েকখানা জমি আগেই চষে ফেলেছে। এখন তারই অন্য জমিতে চাষ দিয়ে দখল কায়েম করার কাজ করছে। বিশ্বনাথ বলে, এসব কি হচ্ছে গোবিন্দ? আমার জমি চাষ করবে তুমি? এ কেমন কথা? ওঠো জমি থেকে। গোবিন্দ বলে, বড়গাদারি রেকর্ড আমার নামে। আমি চাষ করব ঠাকুরমশাই। আপনি বাধা দিলেও শুনব না। তার লোকেদের বলে, জলদি লাঙল দে। সুকুমারও দেখছে ব্যাপারটা। সে বিশ্বনাথকে বলে, জেলার অফিসে রেকর্ডপত্র দেখে আসছি, তারপর যা করার করতে হবে কাকাবাবু। রূপসীও চটে ওঠে, এসব কি হচ্ছে? যে যার ইচ্ছামতো কাজ করবে? দেশে আইন নেই? সুকুমার বলে, আইনের ফাঁক ফোকর দিয়ে হাতিও গলে যায়। দেখি কি করেছে ওরা। বিশ্বনাথ তো জেলার অফিসে এসেছে সুকুমারকে নিয়ে। এখানেই বড়গাদারির কাগজপত্র থাকে। আর দেখা যায় বিশ্বনাথের ওই জমিতে নাকি গত কয়েক বছর আগে থেকেই চাষ করছে ওই গোবিন্দ। বিশ্বনাথ বলে, এসব মিথ্যা। আমি গোবিন্দকে কোনোদিনই জমি চাষ করতে দিইনি। আমার জমি চাষ করছে সনাতন। অফিসার বলেন, কিন্তু রেকর্ড তো ও কথা বলে না। গোবিন্দই ওই জমির বড়গাদার দেখা যাচ্ছে। ওসব পরে বসানো হয়েছে। বিশ্বনাথ গর্জে ওঠে, কিন্তু করার কিছুই নেই। অফিসার বলে, আপনি দরখাস্ত করে যান, আমরা তদন্ত করব। না হলে কোর্টে কাছারিতে যেতে হবে। বিশ্বনাথ বেশ বুঝেছে তার ওপর সুপরিকল্পিত একটা আক্রমণ করেছে ওই খগেনের দল। সে খগেনের বহু অন্যায় কাজের প্রতিবাদ করেছে, সুকুমারকে সমর্থন করেছে। তাই ওরা তার কণ্ঠরোধ করার জন্যই এই আঘাত করেছে। রূপসীও বুঝেছে এই ব্যাপারটা। এবার সে আসে খগেনের কাছে। খগেন সন্ধ্যার পর বাগানবাড়িতে 2-1 গুণমুগ্ধ মোসাহেব নিয়ে একটা আয়েস করে বসেছিল। রূপসীকে আসতে দেখে মোসাহেবের দলও কেটে পড়ে। তারা জানে এ সময় খগেনবাবু ধারে কাছে থাকা সঙ্গত হবে না। খগেন বলে, কি ব্যাপার রূপসী, হঠাৎ এ সময়? রূপসী আজ এসেছে গোবিন্দর সম্বন্ধে নালিশ করতে। তাই জানায় গোবিন্দ তাদের জমি দখল করেছে। এত বড় সাহস ওই গোবিন্দর আমাদের জমি দখল করবে? সবই জানে খগেন। বিশ্বনাথ রূপসীদের চাপে রাখার জন্যই সেই এই কাজ করিয়েছে।
আর পঞ্চগ্রামের বেশ কিছু অনুগত লোকও জানবে। খগেনবাবুর কথা মতো চললে তাদেরও এরকম দমকা প্রাপ্তিযোগ ঘটবে। অন্যদিকে রূপসীকেও হাতে রাখা যাবে। সে সুকুমারের দিকে আর যাবে না। অকপটে এবার খগেনকেই ভজনা করবে। কিন্তু এসব কূটনীতির কথা বাইরে প্রকাশ করে না খগেন। এ তার নিজের রণকৌশল। কিন্তু সে অন্য মানুষ। মুখে ফুটে ওঠে বিস্ময়ের ভাব। খগেন বলে, সে কি বেটা গবা এইসব করছে? নিজের দলের লোক তুমি, তোমাদের জমিতেই সাব্যস্ত করতে গেছে? হ্যাঁ, তাই করেছে। রেকর্ডেও নাকি নাম তুলেছে। রূপসী জানায় উত্তেজিতভাবে। খগেন উত্তেজিত রূপসীকে দেখছে। এবার সে তার হাতেই আসবে পুরোপুরি। তাই খগেন ওর দিকে একটা গ্লাস এগিয়ে দিয়ে বলে, এত উত্তেজিত হইও না। আরে আমি তো আছি। নাও, এক পেক নিট গলায় ঢেলে নাও। দেখবে মেজাজটা ঠান্ডা হবে। তারপর দেখা যাবে গবার দৌড়। নাও, সকাল থেকে সারাদিন মাঠে, সেই অফিসে, বাড়িতে কি তীব্র উত্তেজনার মধ্যে কেটেছে। রূপসীও ক্লান্ত শ্রান্ত। কি ভেবে আজ মদটা গিলে ফেলে, তবু তৃষ্ণা মেটে না। খগেনও বুঝেছে সেটা। সে আবার এক গ্লাস মদ এগিয়ে দেয় রূপসীর দিকে। পুরো মদটাই গিলেছে রূপসী আজ। খগেনও যে তাকে এইভাবেই চেয়েছিল। সেও আবার মদ এগিয়ে দেয় রূপসীর দিকে। খগেন জানে কি করে অন্যের সর্বস্ব দখল করতে হয়। এতদিন ধরে সে চারই ফেলেছিল। আজ রূপসীর মতো পাকা রুই মাছকে চারে টেনে এনেছে সে। রূপসীর মনে আজ এতদিনের অতল শূন্যতা জ্বালাটাই ফুটে উঠেছে। এতগুলো বছর ধরে নিজ পথে চেষ্টা করে নিজের জন্য কিছুই করতে পারেনি। তার চিরন্তন নারী মনের নিজস্ব কোনো চাহিদার স্বপ্ন পূরণ হয়নি। সেই নিঃস্বতার বেদনার সুর মাঝে মাঝে তার মনকে বিষাদে আচ্ছন্ন করে। সেই দুঃখকে ভোলার জন্যই আজ যেন মদ গিলে বেহুশ হতে চাইছে। আর খগেনও সেই সুযোগটা আজ নিতে চায়। দেখছে ক্রমশ রূপসীর দেহটা অবশ হয়ে আছে। আর খগেনের সামনের শিকার নিজে থেকে এসে ধরা দিয়েছে। আর লোভী খগেনও এই সুযোগে সদ্ব্যবহার করে। রাতের অন্ধকারে খগেন যেন একটা আদিম মানবে পরিণত হয়েছে। সেই পাশব সত্তা আজ প্রকট হয়ে উঠেছে খগেনের মধ্যে। রাত কত জানে না। রূপসীর অর্ধ অচেতন দেহটা পড়ে আছে। খগেন বের হয়ে যায় বাগানবাড়ি থেকে। তখন চারিদিকে রাতের স্তব্ধতা নেমেছে। আজ সে বিজয়ী। ভোরের দিকে চেতনা ফেরে। এবার বুঝেছে সে যে খগেনকে নিয়ে খেলতে এসে সেই খেলায় নিদারুণভাবে হেরে গেছে। তার দুর্বলতার সুযোগ নিয়ে খগেন তার সর্বনাশ করে গেছে। আজ রূপসীর মনে হয় ওই খগেন নিপুণভাবে তাকে জালে জড়িয়েছে এবং তাকে চরম অপমানই করেছে। আর তাদের পরিবারের সর্বনাশই করেছে। সব জমি জায়গাও প্রায় বেদখল করিয়ে জনসাধারণের সামনে নিজের প্রতিষ্ঠাকে আরও কায়েম করেছে। রূপসীর সারা মন বিষিয়ে ওঠে। বারবার সে লোভী পুরুষের কাছে প্রতারিত হয়েছে। এত চেষ্টা করেও ওদের প্রতারণার কোনো জবাবই দিতে পারেনি। তাই রূপসীও এবার মনে মনে আরও কঠিন হয়ে ওঠে। গোবিন্দ তখন বিশ্বনাথের সব জমির বর্গাদারি পেয়েছে খগেনের দয়ায়। এবার গ্রামে মিছিল বের হয় মানুষের। এতদিন পর তারা এই জমি পেয়েছে। যেন তাদের বঞ্চনাই করা হয়েছিল। এতকাল ওইসব জমি না দিয়ে খগেনবাবুই তাদের এই বঞ্চনার প্রতিবাদ করার সাহস দিয়ে দেশনেতার মহান কর্তব্য পালন করেছে। তাই খগেনকে আবির মাখিয়ে মালা পরিয়ে জয়ধ্বনি দিয়ে শোভাযাত্রা করে চলেছে বহু মানুষ। সুকুমার তার দলও এই জবরদখলের কোনো সোচ্চার প্রতিবাদ করতে পারেনি। তবু তারাও মিছিল করেছিল কিছু মানুষকে নিয়ে। বেশিরভাগ নিম্নবিত্ত মানুষ।
ইচ্ছা থাকলেও ওই মিছিলে সামিল হতে পারেনি ওদের ভয়ে। কারণ খগেনবাবু অনেক শক্ত মনের লোক। ওদের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তার জমিও আর কাউকে দিয়ে বেদখল করিয়ে দেবে। না হয় তাদের জমিতে কাজ করার জন্য কোনো শ্রমিকও পাবে না। মাঠের পাকা ধান মাড়াই পড়ে থাকবে, না হয় ধান পোতাই হবে না। তাই মিছিলেও লোক হয় না। বিশ্বনাথ বলে, আর কি সর্বনাশ বাকি থাকলো সুকুমার? দেশে কি বাস করাও যাবে না? সুকুমার এর জবাব দিতে পারে না। রূপসীও দেখছে এই বঞ্চনা। তার সর্বস্ব চলে গেছে, মান ইজ্জত, মুখের গ্রাসও। খগেনের মতো মানুষরাই আজ সমাজের উপরের তলায় বসেছে। তাদের কাছে বারবার প্রতারিত হয়েছে রূপসী। খগেন জানে ওদের সব ভাষাকেই সে স্তব্ধ করে দিতে পারে। আর নিজের প্রতিষ্ঠা কায়েম রাখতে গেলে অন্য পক্ষকে মাথা তুলতে দেওয়াই উচিত নয়। এবার সে সুকুমারকেও উচিত শিক্ষা দেবে। ওর কণ্ঠরোধ করতে হবে, যাতে খগেনের বিরুদ্ধে সারা এলাকায় একজনও কিছুমাত্র প্রতিবাদ করতে না সাহসী হয়। রূপসী যেন এবার হার মেনে সামান্য নিয়েই খুশি থাকতে চায়। চাকরিটা তবু করছে। রূপসীও মনে মনে ভেবেছে এবার তার মনের জ্বালার প্রকাশ সেও করবে না খগেনের কাছে। বরং এসব কিছু যেন মেনে নিয়েছে সে চাকরির জন্যই। সরকারি চাকরিটা তার দরকার। তখন ঘর বাঁধবে সুকুমারকে নিয়ে। সামান্য নিয়েই খুশি থাকবে সে। সেই চাকরির জন্য খগেনকে তার দরকার। খগেনও এখন নিশ্চিন্ত হয়েছে। রূপসীও তার উপর সেই নির্মম পৈশাচিক ব্যবহারের জন্য প্রতিবাদও করেনি। সব কিছু মেনে নিয়েছে সহজভাবেই। খগেনের বিশ্বাসও অর্জন করেছে। খগেনও আশা দিয়েছে তার চাকরি হবেই। কিন্তু খগেন জানে সুকুমারকে হটাতে হবে। তাই বেশ সুন্দরভাবে ছকও করেছিল। আর তেমনই একটা সুযোগ তৈরি করে নেয়। পঞ্চায়েত অফিসে হঠাৎ এক রাতে ডাকাতি হয়ে যায়। পঞ্চায়েত ভবনটা এরাই তৈরি করেছিল গ্রামের বাইরে। রাতে পাহারাদারও থাকে। কিন্তু কারা রাতের অন্ধকারে হানা দিয়ে পঞ্চায়েতের ক্যাশ ঘরের সিন্দুক ভেঙে প্রায় 70,000 টাকা লুট করে নিয়ে যায়। পুলিশও তদন্ত শুরু করে। আর পঞ্চায়েতের যাতায়াত সমেত সেই টাকা বের হয় সুকুমারের ঘর থেকে। সুকুমারও অবাক হয়। অবশ্য তার ঘরে সকলের অবধারিত দ্বার। দিনে রাতে অনেকেই আসে ঘরে। তেমন কিছু নেই, তাই সাবধান হবার কারণও ছিল না। সেই ঘরে খাটের ভাঙা টিনের বাক্সে ওই খাতাপত্র সমেত টাকাটাও পাওয়া যায়। সুকুমার বলে, এসবের কিছু জানি না। ঘর তো খোলা পড়ে থাকে, কেউ রেখেও যেতে পারে অনায়াসে। গ্রামের লোকজনও জুটে গেছে, ভিড় করেছে অনেকে। কেউ বলে সুকুমার এ কাজ করতে পারে না, নিশ্চয়ই এসব কোনো ষড়যন্ত্র। খগেনও এসে পড়ে। সে বলে, আমিও তাই ভাবছি। কিন্তু সুকুমার এমন কাজ করলো শেষকালে? ছি ছি। খগেনও যেন বিশ্বাস করে এই ব্যাপারটা। রূপসীও এসেছে। আজ সে দেখছে খগেনকে। সুকুমার বলে, না, এসব ষড়যন্ত্র। কিন্তু পুলিশ টাকা সমেত সুকুমারকে থানায় নিয়ে গিয়ে সদরেই চালান করে। আর খগেনের দলই চারিদিকে খবরটা ছড়িয়ে দেয়। গ্রামের অনেকেই বিশ্বাস করে খগেনবাবু খুনি। তার প্রতিপক্ষকে এবার সে জালে ফেলেছে। এরপর এখানে তার বিপক্ষে কথা বলার কেউই থাকবে না। বিশ্বনাথও এবার বুঝেছে তার ওই জমি গেছে সুকুমারের জন্যই। সুকুমারের আসল রূপটা সেও চিনেছে এবার। বিশ্বনাথও ভাবছে এবার খগেনের কাছেই আত্মসমর্পণ করবে। তবু যদি কিছু নিয়ে এখানে বাঁচা যায়। এতদিন সেই ভুল করেছিল। রূপসী সবই দেখেছে। সে কিন্তু এই অভিযোগ আদৌ বিশ্বাস করেনি। খগেন এখন নিশ্চিন্ত। এবার ভোটে সেই জিতবে।
কারণ কোনো প্রতিপক্ষকেই সে রাখেনি, তাই তার সিংহাসন নিষ্কণ্টকই থাকবে। সেদিন সন্ধ্যার পর বাগানবাড়িতে এসেছে খগেন। মনটাও বেশ খুশি। রূপসী সরকারি চাকরি করে দিতে পেরেছে, তাই রূপসীও এখন অনুরক্ত হয়ে পড়েছে। মেয়েটা আসার পর থেকে খগেনেরও প্রভূত উন্নতি হয়েছে। রূপসী এবার যেন পায়ের তলে মাটি পেয়েছে। তার জন্য অবশ্য অনেক অপমান মুখ বুজে সহ্য করেছে। এবার পোস্টিংও পেয়েছে সদরের ওদিকে কোন পঞ্চায়েত অফিসে। খগেনই বলে, এখন চাকরিটা নিয়ে নাও, ওইখানেই যাও। এখানে পোস্ট খালি হবে সামনের জুলাইতে, তখন তোমাকে এখানে বদলি করিয়ে আনব। রূপসীও তাই মেনে নিয়েছে। এখন সে সেই দূরেই চাকরি নিয়ে রয়েছে, তবে মাঝে মাঝে গ্রামে আসে। আর বেশ কিছুদিন পর এসেছে রূপসী। খগেনও খুশি। আজ রূপসী বাগানে আসবে নিশিবাসরে, তাই খগেন এখানে বিশেষ আয়োজন করেছে। আর লোকজনদেরও ছুটি দিয়েছে, যাতে তাদের অভিসার বেশ ভালোই জমে ওঠে। বর্ষার রাত। রূপসীও একটা রাতের জন্য এখানে এসেছে। তার মনে পড়ে এতদিনের পুঞ্জীভূত জ্বালাটা। সুকুমারও জেলে, কমাস পর সে মুক্তি পাবে। রূপসী মাসে মাসে জেলেও যায় সুকুমারের সঙ্গে দেখা করতে। সুকুমারও ভাবেনি যে মিথ্যা চুরির দায়ে খগেন এইভাবে তার সর্বনাশ করবে। এত ভেঙে পড়ছ কেন? দেখবে সব ঠিক হয়ে যাবে। তবু এই অপমান, মিথ্যা কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে হবে, বলে সুকুমার। রূপসী বলে, আর আমি তো এত কলঙ্ক, অপমান, যন্ত্রণা সয়ে বেঁচে আছি। তবু বাঁচতে হবে সুকুমার, আবার নতুন করে বাঁচব। খগেন দেখছে রূপসীকে। রূপসীও আজ অভিসার করে সেজে এসেছে, যেন নতুন করেই ধরা দিতে এসেছে রূপসী। এসেছে তার কৃতজ্ঞতা জানাতে। রূপসী আজ নিজে মদের গ্লাস এগিয়ে দেয় খগেনের দিকে। নিজের গ্লাসেও মদ ঢালে। খগেন বলে, সত্যি তোমাকে ছেড়ে থাকতে পারছি না। সদরে চেষ্টা করছি, যত শীঘ্রই পারি তোমাকে ফিরিয়ে আনতে হবে। রূপসী সারা দেহ যৌবনে লহর তুলে বলে, ওসব তোমার মুখের কথা, কাজে তো দেখি না। খগেন ওকে কাছে টেনে নেয়। না রূপসী, দেখবে মাস কয়েকের মধ্যে অর্ডার করাবই। রূপসী আজ ওকে যেন নিজের শিকারে পরিণত করতে চায়। মদের গ্লাস এগিয়ে দেয়। ক্রমশ খগেনের চোখ ঘোলাটে হয়ে আসে। ওকে রূপসী দেখছে। তার সারা মনে সেই পুঞ্জীভূত জ্বালার প্রকাশ। এতদিন ধরে সে বঞ্চিত, অপমানিত হয়েছে ওদের মতো লোভী পুরুষদের হাতে। তাদের সর্বস্ব লুটে নিয়েছে ওরা। সুকুমারকে আজ চরম অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছে, আর একছত্র আধিপত্য বিস্তার করে চলেছে। রূপসী আজ তারই জবাব দেবে। এবার মদের গ্লাসে সঙ্গে আনা তীব্র বিষটাই মিশিয়ে দেয়। হাত কাঁপে না রূপসীর। সেই বঞ্চনায় আজ তাকে এমন কঠিনভাবে জবাব দেবার শক্তি জুটিয়েছে। গ্লাসটা তুলে দেয় খগেনের হাতে। কম্পিত হাতে খগেন গিলছে সেই তীব্র বিষ। ক্রমশ তার দেহটা লুটিয়ে পড়ে। রূপসী জানে সে আটঘাট বেঁধে এসেছে। আজ ইচ্ছা করে সে তার অফিসে নাইট ডিউটি নিয়েছে। হাজিরা খাতায় ও রাতে গিয়েই সই করে দেবে। আর গ্রামের কেউ তাকে এখানে দেখেনি। সে এখানে কয়েক ঘন্টার জন্য এসেছে, সেই সাক্ষ্য প্রমাণও নেই। সরকারি খাতায় সে এখন অফিসে কর্তব্যরত। বের হয়ে পড়ে রূপসী। সাইকেলে করে 5 মাইল পথ গিয়ে মাঝরাতে ট্রেনে করে কটা স্টেশন পার হয়ে নিজের অফিসেই গিয়ে ঢুকবে। আজ তার মনে সাহস, শক্তি এনেছে সেই দুর্বার জ্বালাটা। এতদিন সে আঘাত, অপমান, বঞ্চনা সহ্য করেছে।
কিন্তু সহ্যেরও একটা সীমা আছে। সেই সীমা পার হয়ে আজ একটা মেয়ে কঠিন দুঃসাহসী হয়েছে। রাতের অন্ধকারে টিপটিপ বৃষ্টি পড়ছে। ওই বৃষ্টি আর এলোমেলো হাওয়ার বুক চিরে বনের পথে রূপসী সাইকেলে উধাও হয়। তার মনে নতুন করে বাঁচার স্বপ্ন জাগে। সুকুমারের মুখটা ভেসে ওঠে তার সামনে। এখানেই শেষ হলো শক্তিপদ রাজগুরু লেখা গল্প রূপসী। আজ শুনলেন গল্পটির দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্ব। ধন্যবাদ।